স্টুডেন্টস, আমাদের অনলাইন ক্লাস আমাদের আজকে লেকচার 3 অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারটি পড়ব। আমরা অলরেডি অল্টারনেটিং কারেন্ট চ্যাপ্টারে দুটো লেকচার কমপ্লিট করেছি, আজকে থার্ড লেকচার। দেখো, এর আগের দিন আমরা পড়েছিলাম যে এসি সার্কিটে পাওয়ার ইন অ্যান এসি সার্কিট। পাওয়ারের ইকুয়েশনটা কি এসেছিল? পাওয়ার ইকুয়াল টু VRMS ইন্টু IRMS ইন্টু ছিল cos phi, যেখানে বলেছিলাম যে VRMS টা হলো RMS ভোল্টেজ, IRMS টা হলো RMS কারেন্ট, আর cos phi টা হলো পাওয়ার ফ্যাক্টর, যেখানে এই phi অ্যাঙ্গেলটাকে বলা হয় phase difference. This phi is called phase difference between current and voltage. এখন আমরা দেখেছিলাম সার্কিট উইথ রেজিস্ট্যান্স অনলি। যখন একটা সার্কিটে শুধুমাত্র রেজিস্ট্যান্স ছিল, তখন কারেন্টের সঙ্গে ভোল্টেজের ফেজ ডিফারেন্স কত পেয়েছিলাম আমরা? phi equal to 0। কারেন্টের সঙ্গে ভোল্টেজের কোনো ফেজ ডিফারেন্স ছিল না, তাহলে phi যদি 0 হয় তাহলে cos phi equal to 1। সেক্ষেত্রে সার্কিটে কতটা পাওয়ার ডিসিপেট হবে? Look at equation 1, power equal to VRMS into IRMS, আর cos phi এর ভ্যালু হয়ে গেল 1। সেকেন্ড কেসটা করেছিলাম সার্কিট উইথ ইন্ডাকটেন্স অনলি। যদি সার্কিটে শুধুমাত্র একটা ইন্ডাকটেন্স থাকে তাহলে ফেজ ডিফারেন্স পাওয়া গেছিল π/2। তাহলে cos π/2 ভ্যালু কত? 0। তাহলে ইকুয়েশন নাম্বার 1 থেকে সার্কিটে পাওয়ার কত হবে? 0। যেহেতু cos π/2 ভ্যালু 0, তাহলে P = 0। This is very important point. যদি সার্কিটে শুধুমাত্র একটা ইন্ডাকটেন্স থাকে, তাহলে যদি এবং ইন্ডাকটেন্সটা যদি হয় পিওর ইন্ডাক্টর, মানে ওর মধ্যে যদি কোনো রেজিস্ট্যান্স না থাকে, তাহলে সার্কিটটা দিয়ে কারেন্ট ফ্লো হবে, অথচ কোনো রকমের পাওয়ার ডিসিপেশন হবে না, অর্থাৎ কোনো রকমের পাওয়ার খরচ মানে পাওয়ার হবে না, ব্যয় হবে না। মানেটা কি দাঁড়ালো? মানে দাঁড়ালো যে কারেন্ট ফ্লো হচ্ছে, অথচ কোনো রকমের এনার্জি আমার ডিসিপেট হবে না ওখানে। দ্যাট মিনস পাওয়ারের ইউনিট কি? আমরা জানি যে ইউনিট অফ পাওয়ার ইজ ওয়াট। তাহলে এই সার্কিটটাতে যখন ইন্ডাকটেন্স থাকে, তখন কিন্তু কোনো রকমের পাওয়ার খরচ হচ্ছে না, অথচ কারেন্ট ফ্লো হচ্ছে সার্কিট দিয়ে। কারেন্টটা কি কারেন্ট? এসি কারেন্ট। তাহলে তখন সেই কারেন্টটাকে আমরা বলবো ওয়াটলেস কারেন্ট। যেহেতু কোনো পাওয়ার ডিসিপেট হচ্ছে না, তাহলে কারেন্টটাকে বলা হবে ওয়াটলেস কারেন্ট। ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, ওয়াটলেস কারেন্ট। ঠিক একইভাবে যখন একটা সার্কিটে শুধুমাত্র ক্যাপাসিটেন্স ছিল বা ক্যাপাসিটার ছিল, তখনও ফেজ ডিফারেন্স ছিল π/2। তাহলে শুধুমাত্র ক্যাপাসিটার যদি সার্কিটে থাকে, তবুও সার্কিটে কোনো রকমের পাওয়ার ডিসিপেট হবে না, তখনও যে কারেন্ট ফ্লো হবে সার্কিট দিয়ে, সেই কারেন্টটাকে বলবো আমি ওয়াটলেস কারেন্ট। এবার তার মানে এখান থেকে আমাদের একটা কনসেপ্ট তৈরি হলো যে পাওয়ার ডিসিপেট হয় শুধুমাত্র রেজিস্ট্যান্সে। যদি সার্কিটে রেজিস্ট্যান্স না থাকে, তাহলে সার্কিটে কোনো রকমের পাওয়ার ডিসিপেশন হয় না। ইন্টারেস্টিং পয়েন্ট হলো যে যখন সার্কিটে শুধুমাত্র ইন্ডাকটেন্স ইউজ করছি আমি, তখন সার্কিটটাই যে কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্ট ফ্লোকে কিন্তু বাধা দিচ্ছে ইন্ডাকটেন্সটা। আমি এর আগের দিন বলেছিলাম যে ইন্ডাক্টরের মধ্য দিয়ে যখন এসি কারেন্ট ফ্লো হয়, তখন ইন্ডাক্টরটা ওই কারেন্টের ফ্লোকে অপোজ করে, তাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স। XL = ωL, এটা আমরা জানি। অথচ ওখানে কোন রকমের পাওয়ার ডিসিপেশন হচ্ছে না। তার মানে আমরা জানি হিট যদি আর রেজিস্ট্যান্স দিয়ে
আই কারেন্ট ফ্লো হয় টি টাইম ধরে, তাহলে কতটা হিট তৈরি হয়? H ইকুয়াল টু I স্কয়ার RT। কিন্তু এই এক্সেল মানে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মধ্য দিয়ে আই কারেন্ট টি টাইম ধরে যদি ফ্লো হয়, তাহলে এই রকমের কোনো হিট জেনারেট কিন্তু হয় না। তাহলে হিট জেনারেট কখন হয়? যখন কারেন্ট কোনো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে ফ্লো হয়, তখন কিন্তু হিট তৈরি হয় না, গরম হয় তারটা। কিন্তু কারেন্ট যখন কোনো একটা ইন্ডাক্টরের মধ্য দিয়ে ফ্লো হয়, তখন কিন্তু ওই রকমের কোনো রকমের হিট জেনারেট হয় না। তাহলে এখান থেকে আমাদের একটা ডিফারেন্সটা বোঝার চেষ্টা করতে হবে। দেখো, রেজিস্ট্যান্স যেটা সেটাও বাধা, ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স বা ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স সেগুলোও বাধা। এটাও কারেন্টকে কমিয়ে দেয়, রেজিস্ট্যান্সও কারেন্টকে কমায়, রিঅ্যাকট্যান্সও কারেন্টকে কমায়। কিন্তু এই বাধা দিয়ে কারেন্ট গেলে হিট তৈরি হয়, আর এই টাইপের বাধা দিয়ে কারেন্ট ফ্লো হওয়ার জন্য কোনো রকমের হিট জেনারেট হয় না। তার মানে এই যে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স, এইগুলো কিন্তু রেজিস্ট্যান্সের নেচারের নয়, অন্য নেচারের বাধা এটা। দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল্ড রিঅ্যাকট্যান্স। ওকে, ওই বাধা দিয়ে কারেন্ট ফ্লো যখন হবে, তখন কোনো রকমের হিট জেনারেট হবে না, সেজন্য কোনো রকমের পাওয়ার ডিসিপেশন হবে না। দ্যাট ইজ ওয়াই দিস কারেন্ট উইল বি কল্ড ওয়াটলেস কারেন্ট। ওকে, দেখো, আমরা এর আগের দিন সিম্পল সার্কিট নিয়ে ডিসকাস করেছি, একটা একটা করে নিয়েছিলাম। এবার আমি দুটো দুটো করে নেব। আমার হাতে তিনটে সার্কিট কম্পোনেন্টস আছে, কি? রেজিস্টর, ইন্ডাক্টর আর ক্যাপাসিটর। এই তিনটের মধ্যে এবার দুটো দুটো করে নিয়ে আমরা সার্কিট তৈরি করব এবং দেখব সার্কিটের প্রপার্টি, নেচার কিরকম। সো ফার্স্ট অফ অল, এসি circuit with resistance and inductance in series। আমরা একটা এসি সার্কিট নেব যেখানে একটা রেজিস্ট্যান্স থাকবে আর একটা ইন্ডাকট্যান্স থাকবে এবং কানেকশনটা হবে সিরিজ কানেকশন। তাহলে সার্কিটটা ড্র করি ফার্স্ট অফ অল। সো দিস ইজ দ্য সার্কিট, রেজিস্ট্যান্স and this is inductance and this is the AC source। এসি সোর্সের ভোল্টেজ হলো V ইকুয়াল টু V0 sin ওমেগা t। রেজিস্ট্যান্স ক্যাপিটাল R আর ইন্ডাকট্যান্স ক্যাপিটাল L। ওকে, যখন সার্কিট দিয়ে I কারেন্ট ফ্লো হবে কোন এক মোমেন্টে, তখন এই রেজিস্ট্যান্সের এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? I ইনটু R। আর ইন্ডাকট্যান্সের এখানে ভোল্টেজ ড্রপ কত হবে? ইন্ডাকট্যান্সের এখানে ভোল্টেজ ড্রপ মানে হলো, এটা হচ্ছে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স, VR বলতে পারি আমি এটাকে, VR। আর এটা হলো ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দ্য ইন্ডাকট্যান্স, VL ইকুয়াল টু হবে I ইনটু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মানে XL। ঠিক আছে, তাহলে টোটাল ভোল্টেজ ইকুয়াল টু এখানে ড্রপ প্লাস এখানে ড্রপ। তার মানে আমরা লিখতেই পারি এখান থেকে যে টোটাল ভোল্টেজ V ইকুয়াল টু VR plus VL, equation number 1। total voltage is equal to এখানে drop plus এখানে drop। ওকে, V equal to VR plus VL। আমরা কিন্তু এখানে একটু সিম্পলিফাইড ফর্মে ইকুয়েশনগুলো নিয়ে আসার চেষ্টা করব। দেখো, আমরা অলরেডি জানি যে V0, আচ্ছা I0 মানে কি পেয়েছিলাম? I0 ফর শুধু রেজিস্ট্যান্সের জন্য, যখন সার্কিটে শুধু রেজিস্ট্যান্স থাকছিল, তখন আমরা জানি যে এখানে যে ভোল্টেজ ড্রপটা হচ্ছে, তাহলে I0 ইকুয়াল টু হয়ে যাবে V0 বাই রেজিস্ট্যান্স। সিমিলারলি ইন্ডাকট্যান্সের ওখানে যে ভোল্টেজ ড্রপের পিক ভ্যালু, আচ্ছা এটাকে অন্যভাবে বললে বেশি সুবিধা হবে, দেখে নাও। আমি ফেজার ডায়াগ্রাম ড্র করব সরাসরি।
আমি এর আগের দিন বলেছিলাম যে রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো হয় এসি কারেন্ট, তখন কিন্তু ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। কারণ এটা যদি হয় আমার ভোল্টেজ কারেন্ট, তাহলে এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা একই লাইনে হবে। আর ইন্ডাকটেন্সের এখানে কিন্তু ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স থাকে π/2, এবং আমরা জানি যে এখানে কারেন্ট ল্যাগ করে। তাহলে এটা যদি হয় আমার কারেন্ট, তাহলে ভোল্টেজটা হবে কি এটা VL, ঠিক আছে, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার π/2। তাহলে look at the phasor diagram. Look at phasor diagrams. Okay, fine. Phasor diagram যদি plot করি, so this is x prime and y prime. This is origin. প্রথমে আমি প্লট করব কারেন্ট। So this is our current I, ঠিক আছে, and let this angle equal to omega t, right? This angle equal to omega t. তাহলে ভোল্টেজ across the resistance VR equal to কি লিখতে পারি আমি I into R। তাহলে ভোল্টেজটার ফেজরটা কি হবে, ভোল্টেজ ফেজর মানে এই ভিআর এর ফেজরটা কি হবে, যেহেতু কারেন্টের সঙ্গে ভোল্টেজ রেজিস্ট্যান্সের ওখানে যে ভোল্টেজ সেটা সেম ফেজে থাকে, তাহলে একই লাইনে হবে, একটু বড় হবে যেহেতু আর দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে ভোল্টেজ ফেজরটা একটু বড় হবে। এটা হলো আমার ভোল্টেজ ফেজর, ঠিক আছে, এটা হলো ভিআর, এটা হলো আই। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমি ভিএল। দেখো ভোল্টেজ অ্যাক্রস দ্য ইন্ডাকটেন্স সেটা কিন্তু কারেন্টকে লিড করবে, কত ফেজ অ্যাঙ্গেলে, π/2 ফেজ অ্যাঙ্গেলে লিড করবে। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ π/2 ফেজ হবে, VL ইকুয়াল টু হলো I ইনটু XL। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ π/2 ফেজ ডিফারেন্স তৈরি হবে, I ইনটু XL, মানে এরকম একটা দেখাবো, ঠিক আছে। এটা হয়ে গেল আমার VL। ওকে, নাও দেখো যদি ভেক্টর ফর্মে লিখি তাহলে VR প্লাস VL ইকুয়াল টু V। তার মানে সার্কিটের যে টোটাল ভোল্টেজ V বা নেট ভোল্টেজ V সেটা কি করে পাবো আমি, এই ভোল্টেজ অ্যাক্রস দা রেজিস্ট্যান্স ফেজর আর ভোল্টেজ অ্যাক্রস দা ইন্ডাকটেন্স ফেজর, এই দুটো ফেজরের যদি আমি ভেক্টর অ্যাডিশন করি তাহলে যে রেজাল্টেন্ট হবে সেই রেজাল্টেন্টটাই হবে কি নেট ভোল্টেজ ইন দা সার্কিট। তাহলে আমরা জানি যে দুটো ভেক্টরের রেজাল্টেন্ট কি করে বের করতে হয়, সামান্তরিক সূত্র বা প্যারালেলোগ্রাম ল। তাহলে আমি এই দুটো সাইড দিয়ে একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করব। সো দিস ইজ দ্য প্যারালেলোগ্রাম হিয়ার, আর তার এটা হলো ডায়াগোনালস, তাহলে এটা হবে আমার ভি। ক্লিয়ার? আচ্ছা, এবার একটা একটা করে বের করে নিচ্ছি। দেখো ভোল্টেজ যে ফেজর তার রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ সেই ফেজরটার অ্যামপ্লিটিউড হবে কোনটা, এই লেন্থটা, এটাকে আমি ভি নট বললাম, ভি নট রেজিস্ট্যান্সের অ্যাক্রসে। আর ইন্ডাকটেন্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ভিএল তার অ্যামপ্লিটিউড কি হবে, ভি নট অ্যাক্রস দা ইন্ডাকটেন্স। এটা হলো আমার ভি নট ইন্ডাকটেন্সের অ্যাক্রসে, এটা হলো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ তার ঠিক ভ্যালু। এটা যদি হয় ভি নট এল, তাহলে এটাও কি হবে, ভি নট এল হবে। তাহলে সিম্পল যদি আমি অ্যালজেব্রা প্রয়োগ করি, এই যে ট্রায়াঙ্গেলটা, ট্রায়াঙ্গেল ও, এটাকে এ নাম দিচ্ছি, ও এ বি, এখান থেকে লিখতে পারি আমি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, রাইট? তাহলে পিথাগোরাসের থিওরেম, অতিভুজ মানে কোনটা, টোটাল ভোল্টেজ ভি, নেট ভোল্টেজ তার পিক ভ্যালু কত, ভি নট। তাহলে ক্লিয়ারলি এখান থেকে লিখতে পারছি আমি যে ভি নট স্কয়ার
মানে অতিভুজ স্কয়ার সমান v naught across the resistance per whole square plus v naught across the inductance per whole square, right? এবার আমি দেখব যে v naught across the resistance কত। দেখো v naught across the resistance মানে কি, রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ তার পিক ভ্যালু কত হবে, কারেন্টের পিক ভ্যালু ইনটু আর মানে রেজিস্ট্যান্স, আর পিক ভ্যালু অফ দা ভোল্টেজ অ্যাক্রস দা ইন্ডাক্টেন্স সেটা কি হবে, কারেন্টের পিক ভ্যালু ইনটু ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স মানে এক্সএল, রাইট? আচ্ছা, তাহলে এইখান থেকে আমি নিয়ে আসতে পারছি যে যদি আমি এখানে দুই দিককে একসঙ্গে করে ক্যালকুলেশন করি তাহলে এটা সমান হয়ে যাবে I naught ইনটু r এর হোল স্কয়ার, তার মানে I naught স্কয়ার r স্কয়ার প্লাস এটা হয়ে যাবে I naught স্কয়ার ইনটু l স্কয়ার, সরি I naught স্কয়ার ইনটু xl স্কয়ার, রাইট? এখান থেকে যদি I naught স্কয়ার কমন নিই তাহলে r স্কয়ার প্লাস xl এর স্কয়ার, ফাইন। Therefore আমি চাইছি এখান থেকে বের করতে I naught, therefore we can write I naught equal to v naught by root over of r square plus xl square, ঠিক আছে? এটা হলো I naught। আমরা অলরেডি জানি যে কোন সার্কিটে যে কারেন্ট ফ্লো হয় সেই কারেন্টের পিক ভ্যালু কত হয়, কারেন্টের পিক ভ্যালু হয় I naught equal to v naught by resistance। এক কথায় সার্কিটে কারেন্টের পিক ভ্যালু ইকুয়াল টু হবে ভোল্টেজের পিক ভ্যালু বাই সার্কিটের টোটাল বাধা, ঠিক আছে? তাহলে এখান এই দুটোকে কম্পেয়ার করে বলতে পারি যে এই সার্কিটটা এখন টোটাল বাধা কত, এই সার্কিটটা এখন টোটাল বাধা হলো এই পুরোটা। দেখো এই টোটাল যে বাধা এর মধ্যে কি আছে, রেজিস্ট্যান্স আছে এবং রিঅ্যাকট্যান্স আছে, রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স। তাহলে এই বাধাটা সৃষ্টি হয়েছে কিন্তু দুজনে মিলে, কিছুটা বাধা দিচ্ছে রেজিস্ট্যান্স আর কিছুটা বাধা দিচ্ছে রিঅ্যাকট্যান্স। দুই রকম বাধার নেচার আলাদা আলাদা, রেজিস্ট্যান্স যে বাধা দেয় সেটার নেচার এক রকমের আর রিঅ্যাকট্যান্সের বাধাটার নেচার অন্য রকমের। সেজন্য এই দুয়ে মিলে যে মোট বাধা সৃষ্টি হচ্ছে এটাকে আমরা কি বলবো তাহলে, রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সের মিশ্রণ, দুটো মিশে যে মোট বাধা সেটাকে আমরা নতুন নাম দেব, এটাকে বলা হয় ইম্পিডেন্স। সো ইম্পিডেন্স অফ দ্য সার্কিট আমরা এইখান থেকে লিখতে পারি যে ইম্পিডেন্স কে লেখা হয় very important term which is called impedance, Z। ইম্পিডেন্স কে Z সিম্বল ইউজ করা হয়। ইম্পিডেন্স মানে হলো সার্কিটে বাধা। অ্যাকচুয়ালি ইম্পিডেন্স টার্মটা তখন ইউজ করা হয় যখন এসি সার্কিট নিয়ে কাজ করি আমরা, যখন ডিসি সার্কিট নিয়ে কাজ করি তখন এরকম ইম্পিডেন্স টার্ম আসবে না, কারণ ডিসির ক্ষেত্রে তো রিঅ্যাকট্যান্স বলে কিছু হয় না। রিঅ্যাকট্যান্স এর ব্যাপারটা কখন আসে, এসি সার্কিটের ক্ষেত্রে। রেজিস্ট্যান্স আর রিঅ্যাকট্যান্সে মিলে যে টোটাল বাধা, দিস ইজ কল্ড ইম্পিডেন্স। ওকে, সো ইম্পিডেন্স অফ দ্য সার্কিট Z equal to root over of R square plus XL square, this is impedance, very important equations। Z equal to, তাহলে আমরা এটাকে একটু চেঞ্জ করে লিখতে পারি না, ফিগারটা মুছে যাবে না। আচ্ছা, তাহলে আমরা এটাকে দেখো লিখতে পারি আমি ইম্পিডেন্স Z equal to root over of R square, আমরা জানি XL মানে ওমেগা L, omega square L square, this is formula for impedance, clear? এবার let this angle equal to phi, তার মানে এখান থেকে দেখেই বুঝতে পারছি আমি যে এই যে সার্কিটটা সেখানে কারেন্টের ফেজর কোনটা, এটা হলো কারেন্ট ফেজর, আর এটা কার ফেজর, এটা সার্কিটের নেট যে ভোল্টেজ বা নেট ইএমএফ তার ফেজর হলো এটা। তাহলে কারেন্ট ফেজর আর ভোল্টেজ ফেজর কিন্তু একই লাইনে পড়লো না, তার মানে কি, তার মানে দেয়ার উইল বি এ ফেজ ডিফারেন্স বিটুইন কারেন্ট এন্ড ভোল্টেজ।
ক্লিয়ার? কিন্তু ফেজ ডিফারেন্সটা এখানে π/2 হবে না, অন্য যে কোনো ভ্যালু হতে পারে। সেই ফেজ ডিফারেন্সটা কত হবে আমি এই ফেজর ডায়াগ্রাম থেকে বের করে নিতে পারবো। ফেজ ডিফারেন্স লিখে নাও, OAB, look at the triangle OAB, এখান থেকে লিখতে পারি tan phi equal to লম্ব বাই ভূমি, লম্ব মানে কি VL, ঠিক আছে? আচ্ছা, V0 L by V0 R, V0 L by V0 R মানে V0 across the inductance by V0 across the resistance, আর V0 across the inductance means I0 into omega L, আর এটা হলো I0 into R, তাহলে I0 ক্যান্সেল হয়ে গেল, this is equal to omega L by R। এই ফাইটাই তো ফেজ ডিফারেন্স, ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্সটাই হলো ফাই। এখানে দেখতেই পাচ্ছি আমি যে ভোল্টেজ 5 ফেজে লিড করছে, কারেন্ট 5 ফেজে ল্যাগ করছে, therefore phase difference phi equal to tan inverse omega L by R। আচ্ছা, তাহলে আমরা লিখতেই পারি যে এই সার্কিটটার ক্ষেত্রে ভোল্টেজের ইকুয়েশনটা কি ছিল? ইকুয়েশন অফ দ্য ভোল্টেজ V equal to V0 sin omega t, আর ইকুয়েশন অফ দ্য কারেন্ট কি হবে? I equal to I0। I0 মানে কি? এখানে I0 মানে হলো কারেন্টের পিক ভ্যালু, একটু আগে বের করেছিলাম আমরা যে কারেন্টের পিক ভ্যালু মানে হলো ভোল্টেজের পিক ভ্যালু বাই ইম্পিডেন্স। তাহলে I equal to I0 sin omega t minus phi, তার কারণ কারেন্টটা যেহেতু ল্যাগ করছে, তো omega t minus phi, this is the voltage, AC voltage and AC current in the circuit which has inductance and capacitance in series। আচ্ছা, এরপরে আমরা অন্য দুটো সার্কিট কম্পোনেন্ট নিয়ে আরেকটা সার্কিট বানিয়ে দেখবো যে সেখানে কারেন্ট এবং ভোল্টেজের রিলেশনশিপটা কেমন হচ্ছে। নেক্সট আমরা করব এসি সার্কিট উইথ রেজিস্ট্যান্স এন্ড ক্যাপাসিট্যান্স। এসি সার্কিট উইথ রেজিস্ট্যান্স এন্ড ক্যাপাসিট্যান্স, ওকে, সিরিজে থাকবে, ইন সিরিজ। তাহলে সার্কিটটা হবে, এটা হলো একটা রেজিস্ট্যান্স, এটা হলো ক্যাপাসিট্যান্স, আর এটা হলো আমার এসি সোর্স, রেজিস্ট্যান্স আর ক্যাপাসিট্যান্স সি। আচ্ছা, তাহলে যদি এসি ভোল্টেজ V equal to V0 sin omega t, সার্কিট দিয়ে I কারেন্ট যদি ফ্লো হয়, তাহলে ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্ট্যান্স VR equal to I into R, আর ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিট্যান্স VC equal to I into XC, যেখানে XC হলো ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। আচ্ছা, ওকে, ফাইন। এবার ফেজার ডায়াগ্রামে চলে আসো। নাও ফেজার ডায়াগ্রাম। সো this is x prime, y prime, origin। প্রথমে আমি কারেন্ট, আমি প্রথমে ভোল্টেজ ফেজরটাকে ড্র করি, V equal to V0 sin omega t, দেখতেই পাচ্ছ এটা হলো আমার ভোল্টেজ ফেজর, ঠিক আছে? এই ভোল্টেজ ফেজরটা V, তাহলে এই অ্যাঙ্গেলটা হলো কেন ওমেগা t, নাম দিচ্ছি আমি OA। তাহলে এই লেন্থটা কত? পিক ভ্যালু V0। আমরা জানি যে ক্যাপাসিটরের এখানে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা কিন্তু, এটা যদি হয় কারেন্ট ফেজর, তাহলে এখানে কিন্তু ক্যাপাসিটরের অ্যাক্রসে যে ভোল্টেজ আর কারেন্ট সেম ফেজে থাকবে না, π/2 ফেজ ডিফারেন্স থাকবে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে অ্যাক্রস দ্য ক্যাপাসিটর। কে লিড করে? এখানে কারেন্ট π/2 ফেজে লিড করে। তাহলে এটা যদি হয় আমার কারেন্ট ফেজর, তাহলে ভোল্টেজ অ্যাক্রস দ্য ক্যাপাসিটর VC কোন দিকে হবে? নিচের দিকে হবে, দিস ইজ VC।
and this angle will be equal to pi by 2. তাহলে আমি প্রথমে প্লট করব VR। ওকে, প্রথমে যদি আমি VR প্লট করি তাহলে VR এর ডাইরেকশনটা কোন দিকে হবে? দেখো, আমি জাস্ট এখানে প্লট করেছি V, এরপর প্লট করছি আমি VR। তার আগে আমি প্রথমে কারেন্টটাকে প্লট করে নিই। সাপোজ current is equal to this is the current phasor। ওকে, তাহলে যেহেতু V resistance equal to I into R, তাহলে ভোল্টেজ অ্যাক্রস দা রেজিস্ট্যান্স VR সেই ফেজরটা কোন দিকে হবে? যেহেতু রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কারেন্টের সঙ্গে সেম ফেজে থাকবে, শুধুমাত্র R দিয়ে মাল্টিপ্লাই হচ্ছে, তাহলে লেন্থটা একটু বড় হবে। এই ফেজরটার লেন্থ বড় হবে কিন্তু কারেন্টের লাইনেই হবে। তাহলে একটু বড় করে দেখাচ্ছি। এটা হলো আমার কি ফেজর? এটা হচ্ছে VR, মানে ভোল্টেজ অ্যাক্রস দা রেজিস্ট্যান্স। এটা অ্যাকচুয়ালি আগে ড্র করা আমার ভুল হয়ে গেল, এটা আগে ড্র করা যাবে না। এটা হলো আমার I। এরপর চাইছি আমি তাহলে VC টা কোনটা হবে? VC ও তাই, VC মানে হচ্ছে কিন্তু দেখতেই পাচ্ছ কারেন্টের সঙ্গে এই ভোল্টেজটা পাই বাই 2 ফেজের লিড মানে ল্যাগ করবে। তাহলে এটা যদি হয় I, তাহলে VC কোন দিকে হবে? নিচের দিকে হবে, পাই বাই 2 কোণ করে। এটা হলো আমার VC। ওকে, আচ্ছা, এবার সার্কিট দেখে আমি বুঝতে পারছি যে টোটাল ভোল্টেজ ইন দা সার্কিট V ইকুয়াল টু ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দা রেজিস্ট্যান্স প্লাস ভোল্টেজ ড্রপ অ্যাক্রস দা ক্যাপাসিট্যান্স। তাহলে এই সার্কিটের যদি আমি নেট ভোল্টেজ চাই তাহলে কি করতে হবে? ভোল্টেজ ফেজর অ্যাক্রস দা রেজিস্ট্যান্স এবং ভোল্টেজ ফেজর অ্যাক্রস দা ক্যাপাসিট্যান্স, এই দুটোর ভেক্টর সাম করলেই কিন্তু আমি পেয়ে যাব যে টোটাল ভোল্টেজ ইন দা সার্কিট। তাহলে এটা হলো আমার VR ভেক্টর আর এটা হলো আমার VC ভেক্টর। তাহলে এই দুটোর ভেক্টর যোগ করতে হবে ঠিক আগের মতোই। আবার আমি একটা প্যারালেলোগ্রাম কমপ্লিট করব। ওকে, যদিও ফিগারটা একটু ছোট করে দেখালে ভালো হবে এখানে। হ্যাঁ, এটা হলো আমার VC, দিস ইজ প্যারালেলোগ্রাম কমপ্লিট করে দিচ্ছি। এর ডায়াগোনাল কোনটা? দিস ইজ দ্য ডায়াগোনাল। এটা হবে আমার VR plus VC is equal to this will be equal to V, right? And this angle will be equal to omega t. And এই যে V পেয়েছি আমি OA, এই লেন্থটা হবে আমার V0, আর এর লেন্থটা কি হবে? V0 across the capacitance, আর এর লেন্থটা কি হবে? V0 across the resistance। মানে এটা হলো রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে পিক ভ্যালু তার লেন্থ, এটা হচ্ছে রেজিস্টর মানে ক্যাপাসিটরের অ্যাক্রসে যে পিক ভ্যালু সেটা হলো V0 across C। তাহলে আমরা যদি অ্যাপ্লাই করি এখানে, আমরা যে ট্রায়াঙ্গেলটা নিয়ে কাজ করব সেটা হলো যদি এটা হয় VR, এটা যদি হয় V0 C, এটা হলো V0 R, এটা হলো V0 C, তাহলে এই লেন্থটা কি হবে? এই লেন্থটাও হবে V0 C। আচ্ছা, ট্রায়াঙ্গেল OAB খেয়াল করো, ট্রায়াঙ্গেল OAB, let this angle equal to 5। দেখো এই কোণটা তো 90 ডিগ্রি, ট্রায়াঙ্গেলের ওই কোণটা তো 90 ডিগ্রি। আচ্ছা, ওই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি কেন হচ্ছে? কি করে পাচ্ছি আমি যে অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে? আমি কিভাবে এখানে বের করতে চাইছি, দেখো এই অ্যাঙ্গেলটা দিয়ে কাজ হবে না আমার। অ্যাকচুয়ালি দেখো এই টোটাল অ্যাঙ্গেলটা হলো 90। এক সেকেন্ড, হ্যাঁ, তাহলে এটা যদি 90 হয় তাহলে আমার এটাও 90 হবে। অ্যাকচুয়ালি এটা সবগুলো অ্যাঙ্গেলই 90 হবে, ঠিক আছে? তা এই অ্যাঙ্গেলটাও কিন্তু হবে 90। এই ট্রায়াঙ্গেল থেকে আমি লিখতে পারি যে লম্ব ও অতিভুজ স্কয়ার মানে V0 স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার মানে V0 across the capacitance এর হোল স্কয়ার প্লাস V0 across the resistance তার হোল স্কয়ার। তাহলে লিখতে পারি এখান থেকে V0 স্কয়ার ইকুয়াল টু ক্যাপাসিটরের এখানে যে ভোল্টেজ ড্রপ তার পিক ভ্যালু কত হবে? I0 into XC, ঠিক আছে? I0 স্কয়ার into XC স্কয়ার।
আচ্ছা, আর রেজিস্ট্যান্সের এখানে ভোল্টেজ ড্রপ তার পিক ভ্যালু কত হবে? I0 * R, মানে I0 স্কয়ার * R স্কয়ার। যদি এখান থেকে আমি I0 স্কয়ার কমন নিই, তাহলে ব্র্যাকেটের মধ্যে থাকছে আমার XC স্কয়ার প্লাস R স্কয়ার। বোথ সাইডকে রুট করে দিচ্ছি, এখান থেকে পেয়ে যাব আমি I0 = V0 বাই √of XC স্কয়ার প্লাস R স্কয়ার। তাহলে কম্পেয়ার করো, আমরা জানি কারেন্টের পিক ভ্যালু ইকুয়াল টু ভোল্টেজের পিক ভ্যালু বাই রেজিস্ট্যান্স। তার মানে এই সার্কিটটাই টোটাল বাধা কোনটা? এই যে সিরিজ আরসি সার্কিট, তার টোটাল বাধা হলো এটা। এই বাধাটা খেয়াল করে দেখো, এর মধ্যে কিন্তু রেজিস্ট্যান্স আছে আর রিঅ্যাকট্যান্স আছে। তাহলে রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্স দুটো মিলে যে মোট বাধা, তাকে একটু আগে বললাম আমি, তাকে বলা হয় ইম্পিডেন্স। এক্ষেত্রে সার্কিটটার ইম্পিডেন্স হবে, ইম্পিডেন্স অফ দ্য সার্কিট Z will be equal to √of R স্কয়ার প্লাস XC স্কয়ার। আচ্ছা, আমরা অলরেডি এর আগে দিন বের করেছিলাম ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স XC। আমরা বের করেছিলাম ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্স XC equal to 1/ωc। ঠিক আছে, একবার দেখে নেবে আগের লেকচারটা, তাহলে বুঝে নেবে। এটা যদি বসিয়ে দিই ইকুয়েশনটায়, তাহলে ইম্পিডেন্স ইকুয়াল টু √of R স্কয়ার প্লাস 1/ωc তার হোল স্কয়ার। এই হলো আমার ইম্পিডেন্স অফ দ্য সার্কিট। এখানেও এই যে সিরিজ আরসি সার্কিট, এখানে কিন্তু এটা হলো ভোল্টেজ ফেজার, এটা হলো কারেন্ট ফেজার। ভোল্টেজ ফেজার আর কারেন্ট ফেজার কিন্তু একই লাইনে নেই। তার মানে কি প্রমাণ হয় এখান থেকে? যে সিরিজ আরসি সার্কিটেও ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে একটি ফেজ ডিফারেন্স থাকবে, কিন্তু একটু ডিফারেন্স এখানে আছে। সিরিজ এলআর সার্কিটে ভোল্টেজ লিড করছিল, আর সিরিজ আরসি সার্কিটে কিন্তু কারেন্টটা লিড করবে। কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ ডিফারেন্স কত হবে? 5। সো নাও উই উইল ট্রাই টু ফাইন্ড দ্য ফেজ ডিফারেন্স 5। দেখো ট্রায়াঙ্গেল OAB, লুক এট দ্য ট্রায়াঙ্গেল OAB। এখান থেকে লিখতে পারি আমি tan phi ইকুয়াল টু লম্ব বাই ভূমি, মানে V0 across the capacitance by V0 across the resistance। ওকে, আচ্ছা, লম্ব বাই ভূমি V0 across the capacitance মানে হলো I0 into XC মানে 1/ωc। ঠিক আছে, আর V0 across the resistance মানে I0 into R। উপর নিচে I0 কেটে গেল, এখান থেকে লিখতে পারি আমি 1/ωcR। তাহলে therefore phase difference between the current and voltage phi equal to tan inverse 1/ωcR। এখানে দেখতে পেলাম যে আমরা কারেন্ট আর ভোল্টেজের থেকে এই ফেজ অ্যাঙ্গেলে লিড করবে। therefore কারেন্টের ইকুয়েশনটা কি হবে? এই যে এসি সার্কিটটা, সেখানে ভোল্টেজ অ্যাপ্লাই করেছি আমি V = V0 sin ωt। কারেন্টের ইকুয়েশন হবে I = I0 sin, যেহেতু কারেন্টটা লিড করছে তার মানে ωt প্লাস phi। এটা ইকুয়েশন নাম্বার 2, যেখানে কারেন্টের পিক ভ্যালু কোনটা? কারেন্টের পিক ভ্যালু I0 মানে হলো ভোল্টেজের পিক ভ্যালু বাই ইম্পিডেন্স। ওকে, আমরা আজকে দুটো সার্কিট নিয়ে ডিসকাস করলাম। একটা হলো সিরিজ এলআর সার্কিট, আর একটা হলো সিরিজ আরসি সার্কিট। তাহলে আমরা প্রথম দিনে ডিসকাস করেছিলাম একটা একটা করে নিয়ে, তারপর আজকে ডিসকাস করলাম দুটো করে নিয়ে। নেক্সট দিন আমরা ডিসকাস করব সার্কিটের যখন ইন্ডাক্টর, ক্যাপাসিটর এবং রেজিস্টার একসঙ্গে থাকবে সার্কিটে, তখন সার্কিটের নেচার কেমন হবে, কারেন্ট এবং ভোল্টেজের নেচার কেমন হবে, সেগুলো নিয়ে নেক্সট দিন ডিসকাস করব। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। তোমরা যেটা যেদিন পড়াবো সেটা সেই সঙ্গে সঙ্গে আপ টু ডেট পড়ে নেবে। যদি কোথাও কোনো কনসেপ্ট ক্লিয়ার না হয়ে থাকে, তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে যে এই জায়গাটা সমস্যা হয়েছে। আমি নেক্সট লেকচারে সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। সকলে ভালো থাকবে। থ্যাংক ইউ এভরিবডি।